সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। জাহিদ, স্বাগত। ধন্যবাদ আপনাকে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ, ভেনেজুয়েলার তেল বিক্রি করবে যুক্তরাষ্ট্র। মানবজমিন শুল্কের পর ভিসা বন্ড একের পর এক ইস্যু, বোঝাপড়ায় ওয়াশিংটনের নিরাপত্তা উপদেষ্টা। রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা। আমার দেশ 7 জেলায় সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ জকসুর সব শীর্ষপদে শিবির এগিয়ে। আমাদের সময় রাজনৈতিক স্থিতিশীলতায় আস্থা ফিরবে ব্যবসায়, ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। কাল বেলা 20 জানুয়ারি পর্যন্ত রাজনীতিতে নানা সমীকরণ, তারেকের সফর নির্বাচনী না হলেও উজ্জীবিত উত্তরের তৃণমূল। দেশ রূপান্তর, বনে পদোন্নতিতে বনকাণ্ড, ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। সময়ের আলো, ভোটের আগে গা ছাড়া ভাব সরকারি কাজে, রুদ্ধশ্বাস উত্তেজনায় ভোট গণনা। খবরের কাগজ, ক্রাউড ফান্ডিং নতুন প্রবণতা, আইসিসির হুঁশিয়ারি, অটল বাংলাদেশ। ইনকিলাব, বিশ্ব ক্রিকেটের বিস্ফোরা ভারত, উত্তরের তারেক রহমানের সফরের খবরে চাঞ্চল্য। করতোয়া, রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, কোনো দল না ভোটের পক্ষে যাবে না। শিরোনাম যেটা দেখলাম তাতে দেখা যাচ্ছে যে আজকের খবর হচ্ছে আবারও ক্রিকেট। জি, তো ক্রিকেট নিয়ে তো যেটা জানেন যে ঢাকা এবং দিল্লির মধ্যে, বিশেষ করে আইসিসির মধ্যে, আইসিসি তো নিয়ন্ত্রিত হয় ভারত থেকে, বিবৃতি পাল্টা বিবৃতি, বক্তৃতা পাল্টা বক্তৃতা এবং নানা চ্যানেলে যা যোগাযোগ, তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ বলছে যে ভারতে খেলতে যাবে না। প্রেক্ষাপট তো আপনি জানেনই। মানে ব্যাপারটা তো আসলে ক্রিকেট না, ক্রিকেট একটা বাহানা। দুই দেশের মধ্যকার যে সম্পর্ক এবং ভারত যে প্রবণতা দেখাচ্ছে, যে আচরণ দেখাচ্ছে, সেটা নিয়ে কথা, এবং ভবিষ্যৎ যে সম্পর্ক কোন দিকে যাবে সেটার অ্যানালিসিসটা দরকার। মানে এই ঘটনাটা এমন সময় ঘটলো যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, মানে ভারতের অত্যন্ত পাওয়ারফুল একজন মানুষ, তিনি বাংলাদেশে এসেছিলেন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে, নরেন্দ্র মোদীর পত্র নিয়ে এসেছেন, সেটা হস্তান্তর করেছেন, এবং সরকারের সাথেও আমরা দেখেছি উপদেষ্টারা তার সাথে দেখা করেছেন, সেখানে কথা হয়েছে, প্রধান উপদেষ্টার সাথে দেখা না হলেও। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের হাই কমিশনে গিয়ে শ্রদ্ধা জানিয়ে এসেছে। তার মানে ভারতের দিক থেকে এই বার্তাটা দেয়া হচ্ছে, এই সরকার বিশেষ করে ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে তারা এনগেজ করতে চান। আমি এখানে ধরে নিচ্ছি মোটা দাগে তারাও মনে করছেন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। এই সময় এই ধরনের একটা আচরণ হওয়া, সেটা এই যে চেষ্টাটা, এই চেষ্টার মধ্যে খুবই বড় বাধা তৈরি করবে, কারণ বাংলাদেশের মানুষ এই জিনিসটাতে ক্ষুব্ধ হয়েছে, ক্ষুব্ধ বোধ করছে, এবং যৌক্তিক কারণেই। মানে ভারত একটার পর একটা আচরণ যদি এরকম করতে থাকে, বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ কঠিন হয়ে যাবে। কারণ একটা গণতান্ত্রিক সরকার যদি দেখে জনগণ ভারতের প্রতি অত্যন্ত শীতল আচরণ প্রত্যাশা করে সরকারের দিক থেকে, তখন কিন্তু কঠিন হবে। নেক্সট সরকারটা নির্বাচিত সরকার হবে এবং সে আবার নির্বাচিত হতে চাইবে। সুতরাং মানুষকে এদিকে নিয়ে যাওয়া কঠিন। অপরপক্ষে আমি বরং আরেকটা কথা একটু যোগ করতে চাই, এটাও খুবই জরুরি। যা ঘটেছে এটা ঘটার কথা ছিল। কেন কেন মনে হয় আপনার? আমি এটাকে এভাবে ইন্টারপ্রিট করতে চাই যে হিন্দুত্ববাদের একটা দানব আসলে, এটা হিন্দুত্ববাদ বলছি ইন আ সেন্স ভারতে আছে বলে, কিন্তু এটা হলো একটা ফ্যাসিস্ট প্রবণতা। যেখানে যেখানে এই ফ্যাসিজম আছে সেখানে এই দানবের রীতিমতো খাবার লাগবে। আমি একটা উদাহরণ দিই। বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করতে হবে বলে সেই 90s থেকে রাজনীতি করছে। বাবরি মসজিদ ভাঙা হলো, করতে হবে মামলা হলো, এবং অবিশ্বাস্যভাবে ভারতের সর্বোচ্চ আদালত রায়ও দিল, যেটা নিয়ে ভারতেই প্রচুর সমালোচনা আছে, কতগুলো মিথের উপরে ভিত্তি করে কেউ একজন রায় দিতে পারে না, কিন্তু দিলেন। তারপর সেখানে মন্দির হয়ে গেল, গত নির্বাচনের আগে আগে সেটা তাড়াহুড়ো করে উদ্বোধন করা হয়েছে। তো ওটা তো হয়ে গেল, সলভড। 20 বছর রাজনীতি করলেন, 30 বছর প্রায় রাজনীতি করলেন, তো এখন কি হবে তাহলে? এবার আরেকটা মসজিদ খুঁজে বের করা হলো, যেটা নিয়ে আলাপ আগে থেকে চালানো হচ্ছিল, জ্ঞানবাপী মসজিদ। এটা হচ্ছে উত্তরপ্রদেশে। তো যদি সেটা হয়ে থাকে, এইটার পাশে একটা মন্দির আছে এবং বলা হচ্ছে এই মসজিদটাও মন্দিরের উপরে বানানো হয়েছে, এটাও ভেঙে ফেলতে হবে, এই আলাপ আসছে। এরপর কি হবে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তাজমহলও নাকি মন্দিরের উপরে তৈরি করা হয়েছে, তাজ স্টোরি নামে একটা
সিনেমা তৈরি করে সেই দাবি করা হচ্ছে। এই আলাপ এখন ভারতে ছড়িয়ে পড়েছে। একজন হিস্ট্রিয়ান তাদের দিকের এটা দাবি করছে। ফলে আপনি এগুলো করে ক্রমাগত করে যেতে হবে, কারণ আপনার রাজনীতি এটা। মুসলমানের প্রতি ঘৃণা, বাংলাদেশিদের প্রতি ঘৃণা, এগুলো প্রত্যেকটা ফ্যাসিস্ট প্রবণতা। হিটলার ইহুদিদের প্রতি ঘৃণা দেখিয়েছেন, অনার্যদের প্রতি ঘৃণা দেখিয়েছেন, আচ্ছা, এটা তার রাজনীতি। ভারতের ভেতরে মুসলিম শুধু না, অন্য জাতিগোষ্ঠী, এই বড়দিনে খ্রিস্টানদের বিরুদ্ধে মারাত্মক সহিংসতা হয়েছে। অন্য এথনিক গোষ্ঠী যারা আছেন, যারা মঙ্গলয়েড ধরনের, ভারতের উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্সে যারা আছেন, তাদের প্রতি শুধু খ্রিস্টান বলে না, তাদের লুক অ্যাপিয়ারেন্সের প্রতি তাদের অ্যাটিটিউড আছে। শুধু সেটা না, টেকনিক্যালি হিন্দু যারা, দলিতদের কথা বলছি, সংখ্যা 22-23 কোটি, তাদের প্রতিও প্রচণ্ড নেগেটিভ মানসিকতা। এখন আপনার রাজনীতি তো এটা। ফলে এই রাজনীতিকে রীতিমতো খাওয়াতে হবে। জি, এখন মুস্তাফিজকে দিয়ে আপনি অনেকগুলো পাখি মারতে চেয়েছেন, ক্ষতি যাই হোক না কেন, আইপিএল বাংলাদেশে যদি দেখা না যায় সেটা তাদের জন্য ক্ষতির কারণ হবে। আমরা যদি না যাই এটা আমাদেরও ক্ষতি হবে, ওদেরও হবে। কিন্তু মুস্তাফিজ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার। এতে দুজন, মুস্তাফিজকে আক্রমণ করার সাথে শাহরুখ খানকে আক্রমণ করা গেল। খুব ক্লিয়ারলি হয়েছে যে উনি ভারতের রাষ্ট্রের সাথে বিট্রেয়ার। প্রচণ্ড আক্রমণ করা হলো। তারা পছন্দ করেন না যে একজন মুসলমান ভারতে এত প্রভাবশালী হয়ে থাকবেন। এর আগেও নানা সময়ে এই যে খানরা আছেন, এই খানদেরকে আক্রমণ কিন্তু ক্রমাগত করা হয়েছে। সাথে সাথে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে মার্চ এপ্রিলের দিকে, আসামেও আছে। আসামে যদিও তাদের সরকার আছে, পশ্চিমবঙ্গে তো গতবার সিরিয়াসলি চেষ্টা করেও পান নাই। সো এই পোলারাইজেশনটা তার জন্য কিন্তু খুব দরকার। কিন্তু এতে কি পশ্চিমবঙ্গে কোনো লাভ হবে? বিজেপি কি আই রিয়েলি ডোন্ট নো। এই জন্য আমি হাঞ্চ করি আগামী মার্চ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে নানা রকম ঘটনা ঘটবে। খেয়াল করবেন যে হিন্দুকে এখানে ধর্ম অবমাননার দায় হত্যা করা হয়েছে, বর্বর বিভৎস একটা ঘটনা, কোনো সন্দেহ নাই। এটা নিয়ে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীদের নেতৃত্বে মারাত্মক ক্যাম্পেইন হয়েছে, তারা এটাকে ক্যাপিটালাইজ করেছে। সো বাংলাদেশে কোনো ঘটনা যদি ঘটে অথবা ঘটানোরও চেষ্টা থাকতে পারে, এগুলো নিয়ে তাদের এই অস্থিরতা, বাংলাদেশের অস্থিরতা তাদের জন্য খুবই কাজে লাগে। কিন্তু ভারতের জনগণ এই মানে ঢাকা দিল্লির মধ্যেকার যে মানে বিরোধের যে অবস্থা, তাতে কি জনগণের প্রতিক্রিয়া কি? জনগণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা হয়েছে, যারা হিন্দুত্ববাদীদের পছন্দ করে, যারা এই ধরনের উগ্র জাতীয়তাবাদী হয়ে উঠছে, অন্যরা আর কেউ মানুষ না, মানে ফ্যাসিজম তো আসলে উগ্র জাতীয়তাবাদ, তাদের মধ্যে বিভেদ আছে। জনগণ, সাধারণ জনগণের একটা অংশ এটার বিরুদ্ধে আছে। কিন্তু ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং আমি দেখলাম, ভারতের মেইন স্ট্রিম মিডিয়াতে ইভেন বিজেপির প্রতি খানিকটা অ্যালাইন্ড মিডিয়া, একেবারে গদি মিডিয়ার কথা বলছি না, কিন্তু বিজেপির প্রতি অ্যালাইন্ড মিডিয়াতে আমি দেখেছি এই অ্যানালিসিস, তারা কঠোর সমালোচনা করছে এই যেটা ঘটলো ভারত সরকারকে, যে তুমি তো ইনভেস্ট করেছিলে জয়শঙ্কর যাওয়ার, এটা একটা ইনভেস্টমেন্ট, যে তুমি আসতে ডিএসকালেট করা যেটা বলে, তুমি উত্তেজনা কমানোর চেষ্টা করছিলে, তো এটা কেন করলা? আর এই যে আইসিসির কথা বলছে, আইসিসির প্রেসিডেন্ট তো অমিত শাহর ছেলে, তো সুতরাং বুঝতেই পারছি সব তো তাদের। আর না হলেও ভারত এত বড় বাজার, সবসময় আইসিসির নিয়ন্ত্রণ কার্যত তার হাতেই ছিল। তো আমি দেখলাম যে তাদের মিডিয়াতে এই ডিবেট আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ভারত সরকারকে তারা ব্লেম করছে। সুতরাং এই পয়েন্টে মনে করি আমি বাংলাদেশ যে স্টেপগুলো নিয়েছে এগুলো ওয়ার্ক করছে সামহাউ, আমার কাছে মনে হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এটা হচ্ছে যে পরের পরিস্থিতি রাজনৈতিক, বিশেষ করে নির্বাচন, এই যে বিভিন্ন দলের তরফে বলা হচ্ছে যে আপনার এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নাই, তারপরে নানা সমস্যা, নানা অভিযোগ, এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনি। তো এটাকে আপনি কীভাবে দেখেন? এটা একটা দিক খুব ভালো, আবার একটা দিক খুব খারাপ, একটা আশঙ্কা আছে। ভালো দিকটার কথা বলি, বাংলাদেশে এটা হয় যে নির্বাচনে জিততে যেতে পারে, এটা বোধ হলে বাংলাদেশের প্রশাসন সহ সবার ওই দিকে অ্যালাইন্ড হয়ে যাওয়ার প্রবণতা আছে। এবং ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে, চুরির নির্বাচনের কথা বলছি না, যেখানে একদম ক্লিয়ারলি প্রেডিক্ট করা যায় কে জিততে যাচ্ছে। এর আগে কোনো নির্বাচনে এত ডিসাইসিভলি বলে ফেলা যায় নাই আমার যতদূর মনে পড়ে, 3টা নির্বাচন ছাড়া। জি, ওগুলোতে যেতই। ফলে এই প্রবণতা প্রশাসনে থাকতে পারে, আমি আছে কিনা জানি না। ফলে অন্য দলগুলোর উচিত হলে চাপটা বজায় রাখা এই বক্তব্যগুলোর মাধ্যমে, তবে সেটা যেন খুবই সারগর্ভ বক্তব্য হয়, মানে আপনি ডকুমেন্ট দেবেন
প্রমাণ দেবেন যে এখানে এটা হয়েছে, এখানে এটা হয়েছে, সেই কারণে আমি এই কথাটা বলছি। এটার মাধ্যমে হলে ভালো হয়, এটাকে আমি পজিটিভলি দেখি। চাপে রাখা দরকার, কারণ আমরা চাই একটা চমৎকার একটা গ্রহণযোগ্য নির্বাচন। এটা ছাড়া কিন্তু আমরা বিপদে পড়ে যাব। ভয়ের ব্যাপারটা বলে রাখি, সেটা হলো আমার এই প্রবণতা দেখে আমার মাথায় আরেকটা শঙ্কা কাজ করছে যে আপনি প্রচুর এরকম পয়েন্ট আগে থেকেই করে রাখলেন, তারপর কোনো একটা অবস্থায় নির্বাচনে যাবেন না ধরনের ঘোষণা দিতে পারেন কিনা, যেটা লাগে আর কি, যেটা লাগে। জামাতে ইসলামী আমি নাম ধরেই বলি যে তাদের তো একটা হাইপ তোলার চেষ্টা হয়েছিল এবং অনলাইনে মানুষজন এক ধরনের আস্থা বা বিশ্বাসও করতে শুরু করেছিল জামাত সম্ভবত অনেক ভালো করবে, ইভেন ক্ষমতা যাওয়ার ফাইটও দেয়। কিন্তু ডিসেম্বরের শেষের দুটো ঘটনা, জনাব তারেক রহমানের দেশে ফিরে আসা এবং বেগম খালেদা জিয়া চলে যাওয়া, আমরা পলিটিক্যালি যদি বলি বেগম খালেদা জিয়া চলে যাওয়ার কিন্তু খুবই বড় ইম্প্যাক্ট নির্বাচনে পড়তে যাচ্ছে, ফলে মাঠ একেবারেই পুরো বিএনপির দিকে চলে এসছে। সেই প্রেক্ষাপটে জামাত ধরুন একটা দল বিরাট হাইপ তোলা হয়েছে যে তারা এত সিট পেতে পারে, তারা যদি খুবই কম সিট পাওয়ার পরিস্থিতি, তার রাজনীতি কঠিন হয়ে যাবে। তাহলে দুটো ইস্যু আছে, একটা হলো আইদার নির্বাচনের আগে সরে যাওয়া অথবা নির্বাচনের পরে নির্বাচন গ্রহণ করি না এটা বলা। কারণ বলবেন আমি কিন্তু আগেই বলছিলাম আমি নির্বাচনকে ভুয়া প্রমাণ করার জন্য নির্বাচনে এসেছি এবং আমি নির্বাচন প্রত্যাখ্যান করছি, এটা যদি হয় এটা আমাদের জন্য খুব অ্যালার্মিং হবে। কিন্তু আবারও বলছি, তারা যদি চাপ তৈরি করে নিউট্রাল, প্রশাসনকে যতটা সম্ভব নিউট্রাল রাখার চেষ্টা করেন, আমি এটার পক্ষে আছি। দ্যাটস গুড। অনেক ধন্যবাদ। ধরেন আপনি আমেরিকা যাবেন, যেতে চান, আপনার ভিসা থাকলেও আপনাকে 18 লাখ টাকা জামানত দিতে হবে, তারপরে আপনি আমেরিকা যাবেন। মার্কিন ভিসা নীতি যেটা হলো, সেখানে 30টা দেশের সঙ্গে বাংলাদেশও আছে। তো এই অবস্থায় এটাকে কীভাবে দেখছেন? এটা খুব ক্লিয়ার যে বাংলাদেশের প্রতি বা ৩৫টা দেশের সাথে বাংলাদেশের প্রতি খুব পজিটিভ অ্যাটিটিউড নেই এবং তারা এটাকে ডিসকারেজ করতে চাইছেন। সোজা সাপটা কথা, উনি আসতে দিতে চান না, এটাই হলো প্রধান কারণ। আমি এর আগেও যখন ভিসা পলিসি হয়েছে, যে ট্যারিফ যখন হয়েছে, ট্যারিফের পর বাংলাদেশ আলাপ আলোচনা করে মোটামুটি একটা অবস্থানে পৌঁছতে পেরেছিল, দ্যাট ওয়াজ টু সাম এক্সটেন্ট অ্যাকসেপ্টেবল, খারাপ ছিল না, সেটা করতে পেরেছেন। ওটা করার পরও বাংলাদেশকে তারা আবার এখানে বাংলাদেশ তাদের কাছে যথেষ্ট অনেক কিছু করার চেষ্টা করেছে। এখন আমি জানি না এটা দেওয়ার মাধ্যমে নতুন আরও কিছু চাই কিনা, আর নতুন আরও কোনো ল্যাভারেজ চাই কিনা, ট্রাম্প একেবারেই তার মতো করে সব কিছু হতে হবে শতভাগ, সেরকম কিছু চাইতে পারে বলে আমার ধারণা। এইটার পরই নিশ্চয়ই অনেকে গিয়ে হাজির হবেন। আমরা দেখলাম কোনো একটা নিউজে আছে যে নিরাপত্তা উপদেষ্টা আমেরিকাতে গেছেন। আমি ধারণা করি যে তিনি হয়তো এই আলোচনা করার চেষ্টা করবেন এটাকে সরানোর জন্য, এবং তখন তিনি নতুন করে নতুন কিছু চাইবেন। কুড বি লাইক দ্যাট। আর একটা কথা একটু বলে রাখাও জরুরি যে এক ধরনের অভিযোগ আছে বাংলাদেশ সহ এইসব দেশগুলো থেকে মানুষজন যায়, গিয়ে তারা ফিরে আসে না, ভিসা জেনুইন ভিসা নিয়ে যাওয়ার পরও। সত্যি সত্যি এই প্রবণতা আছেও, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমেরিকান সরকার চিরকালকে এগুলো জানতো না, জানতো। তারা এটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করেনি, কারণ এরা গিয়ে তাদের অর্থনীতিকে গ্রো করিয়েছে। আসলে যে টাকায় এইসব মানুষ কাজ করেন, আমেরিকানরা এটা আসলে করেন না। কিন্তু ট্রাম্পের রাজনীতি তো ওই একই রকম, যে আপনি এদের প্রতি বিদ্বেষ, এটা আমি রেস্ট্রিক্ট করব, ও আরেক রকম ফ্যাসিস্ট চিন্তা তার আছে, হোয়াইট সুপ্রিমেসির ক্ষেত্রে। তারটা ধর্ম না, তারটা হচ্ছে তার গায়ের বর্ণ। সো আমি এদেরকে রেস্ট্রিক্ট করছি, এতে একটা অংশ খুশি হলো, তার যে কোর ভোটার্স তারা তো খুশি হবে। এইসব পদক্ষেপ যত দেখবে প্রত্যেকটা খুশি হবে। এবং আমার সামনে বছরখানেক পরেই তো মিড টার্ম ইলেকশন আসবে। সো মিড টার্ম ইলেকশনের আগে সে তার রাজনৈতিক জায়গাটা ঠিক করতে চাইছে। ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড, এবার যুক্তরাষ্ট্র চাচ্ছে যে গ্রিনল্যান্ড দখল করবে। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রে পেলে খুব সুবিধা হয়, এটা ফ্যাক্ট। এখন গ্রিনল্যান্ড কেন? গ্রিনল্যান্ডে টোটাল মানুষ বাস করেন 56,000। এটা একটা স্বায়ত্তশাসিত এলাকা। ডেনমার্ক এটার মালিক না বলে এটা ডেনমার্কের পার্ট, এভাবে বলাই উচিত হবে। তারপরে যাওয়া হচ্ছে, এটা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, কিন্তু এটা মানুষ বসবাস খুব বেশি যোগ্য না। কিন্তু গ্রিনল্যান্ড মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে উঠেছে একটা কারণে। উত্তর মহাসাগর বা আর্কটিকের বরফ গলে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। এখনও সবচেয়ে উত্তপ্ত সময়ে অলরেডি বেশ কিছু অঞ্চলে কোনো বরফ থাকে না। তার মানেটা হচ্ছে এখানে একটা সি রুট তৈরি হয়েছে। আমি দর্শকদেরকে অনুরোধ করবো, একটা ম্যাপ নিয়ে দেখবেন, ইউরোপ থেকে যদি আর্কটিক হয়ে কেউ চায়না জাপানের দিকে আসতে চায়, বিশেষ করে চায়নায় আসতে চায়,
অনেক কম রাস্তা তাকে পাড়ি দিতে হয়। সো এটা একটা সি রুট তৈরি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে এইখানে যেহেতু বরফ আর থাকছে না, এখানকার সাগরের নিচে প্রচুর খনিজ সম্পদ, জ্বালানি, গ্যাস ইত্যাদি আছে। আবারও কেউ যদি আর্কটিক ম্যাপ দেখেন, দেখবেন এটার বিরাট জায়গা জুড়ে রাশা আছে। আমরা জানি প্রত্যেকটা দেশের একটা এরিয়া পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন থাকে। Yeah. প্রথম থাকে টেরিটোরিয়াল ওয়াটার্স, এটা তার স্বাধীন সার্বভৌম এলাকা, তারপর এক্সক্লুসিভ ইকোনমিক জোন। একটা দেশের যত বড় দেশ হবে তার ওই জোনটা তত বড় হয়। এখন আমেরিকার কি আছে? আলাস্কা আছে আর্কটিকে। গ্রিনল্যান্ড যদি পায়, এত বড় একটা ভূমি, তার টেরিটোরিয়াল ওয়াটার্স এবং তার এক্সক্লুসিভ ইকোনমিক জোন বিরাট হবে। ফলে তার এই যে সি রুট আছে, এই সি রুটের উপরে তার কন্ট্রোল নেওয়ার পসিবিলিটি তৈরি হবে এবং এই খনিজ সম্পদ আছে। এখন সমস্যা হচ্ছে আপনার যেটা দরকার আছে সেটা আপনি নিয়ে নিতে পারেন কিনা। আমি যদি এখন এভাবে বলি, আমরা এই ভেনেজুয়েলার মাদুরোকে তুলে আনা নিয়ে কথা বলছি, খুবই ন্যাক্কারজনক ঘটনা, কোনো সন্দেহ নাই। কিন্তু একটা দেশে আক্রমণ করে তার 20% ভূমি আপনি লিখে কনস্টিটিউশনে নিয়ে নিতে পারেন। রাশা দেখালো না 22 সালে ইউক্রেন আগ্রাসনের মাধ্যমে? যুদ্ধ পৃথিবীতে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহু জায়গায়, কিন্তু একটা রাষ্ট্রের এত বড় ভূমি নিজের দেশের নামে লিখে ফেলা হয়নি। তো সো বেসিক কতগুলো রুলস, মানে রুলস বেসড অর্ডারের কথা পশ্চিমারা বলে, কিন্তু সুপার পাওয়াররা অনেক ক্ষেত্রে রুল মানে নেই। কিন্তু কতগুলো রেড লাইন ছিল, এই রেড লাইন কিন্তু ভাঙা হয়ে গেছে। এটা হলো এখন বিপদের কথা। সুতরাং আজকে আমার গ্রিনল্যান্ড যদি প্রয়োজন হয়, আমার পানামা ক্যানেল যদি আমার আবার লাগে, আমি সব কিছু নিয়ে নিতে পারি। আসলে এটা খুব মুখের রেটরিক না, এটা সিরিয়াস ইস্যু। যদিও এত সহজ হবে না, কারণ হলো ডেনমার্ক একটা ইউর কান্ট্রি, একটা ইউর সদস্য একটা দেশের সাথে এই কাজগুলো করা টাফ হবে। কিন্তু ট্রাম্প যে খুব বেশি ফালতু বাগাড়ম্বর করেন না, তিনি তো আসলে মাদুরোর ক্ষেত্রে সেটা প্রমাণ করেছেন। মোদ্দা যে কথাটা মানে যা বলেন তাই বিশ্বাস করেন এবং করেন তাই, অ্যাটলিস্ট চেষ্টা করেন। আমরা বটম লাইন যেটা, সেটা হচ্ছে কতগুলো রেড লাইন ইভেন পরাশক্তিরাও মেনে চলতো। পছন্দ করছি না, কিন্তু পরাশক্তিরাও মেনে চলতো। ধরুন আফগানিস্তানের রাশা যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, ইনভেড করেছে, করে সে ওদের একটা সরকার বসিয়েছে। আমেরিকা ইরাক ইনভেড করেছে, পতন করিয়ে ওর সরকার বসিয়েছে, কিন্তু ওখানে বসে থেকে বলেন এটা আমার দেশ। এটা হয়নি। কিন্তু এখন ইউক্রেন অ্যাটাক করছেন, করে টোরে তার 20% এরিয়া, ডনবাস এরিয়া, খেরসন জাপোরিজিয়া মিলে, এটা 20% এরিয়া আপনি সোকল্ড একটা গণভোট বানিয়ে করে কনস্টিটিউশনে বলে দেন এটা আমার দেশ। এসব ঘটনায় জি, পৃথিবীতে যেসব ছোট দেশ আছে, এই সমস্ত দেশের আতঙ্ক বিরাজ করে। খুব স্বাভাবিক। এটা এখন না, শুধু যখন এই ভূমি দখল করা হচ্ছে তখন তো ভারতে তারা দেখা, যে কেউ ম্যাপে দেখবেন বাংলাদেশের মাথার যে জায়গাটাকে চিকেন স্নেক বলি, আমাদের কোনো কোনো রাজনীতিবিদ, কোনো কোনো দলের উদ্ভটভাবে আমরা 7 সিস্টার্স চিকেন নেক এটা করে ফেলবো, সেটা করে ফেলবো। তো তারা ইমার্জিং ম্যাপে দেখাচ্ছে বাংলাদেশের মাথার যে অংশটা আছে রংপুর বিভাগ, ওইটা যদি কেটে দখল করে ফেলা যায়, এই জায়গাটা কত ওয়াইড হয়ে যায়। ওদের ভারতের লোকজন দেখাচ্ছে এগুলো। এবং যেহেতু নজির তৈরি হয়ে গেছে রাশিয়াকে দিয়ে, আবার কাউকে পছন্দ হচ্ছে না, আপনার যদি সেই সক্ষমতা থাকে আপনি কাউকে তুলে নিয়ে যেয়ে চলে যেতে পারেন। এইগুলো করা সম্ভব। সো পৃথিবীতে যে রেড লাইনগুলো ছিল, যেগুলো ইভেন আমেরিকা, রাশিয়া, চায়নার মতো সুপার পাওয়াররাও মানতো, না মানলে কিছু করার ছিল না, সেই রেড লাইনগুলো ভেঙে পড়ছে। সো আমরা একটা কেওসের দিকে যাচ্ছি। তার মানে কি বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়তেছে? মানে প্রায় পুরোপুরি ভেঙে পড়ার মুখে এবং ভেঙে পড়বে, আমি এটাই দেখতে পাচ্ছি। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যতদিন আছে, এখন ট্রাম্পকেও আবার ওই যে বললাম যে আপনি কতটা ব্লেম করবেন, একটা প্রশ্ন আছে, অনেকের ভালো লাগবে না কথাটা শুনতে। যখন একটা পক্ষ এভাবে তার কাজ করতে থাকে, মানে একটা রুলস বেড অর্ডার কখন কাজ করে? যখন সবাই মোটা দাগে কত রেড লাইন মানে, ওটা যদি না মানে তখন এটা ভেঙে পড়তে শুরু করে। আমি মনে করি বিশ্ব ব্যবস্থা তছনছ হওয়ার পথে। চায়নার নেতৃত্বে, চায়নার সাথে মাইনর পার্টনার রাশিয়া আছে, আরেকটা বিশ্ব ব্যবস্থা হোক না হোক, অন্তত মাল্টিপোলার ওয়ার্ল্ড কথাটা। এখন তো সর্বশেষ খবর হলো ভেনেজুয়েলার তেল বিক্রি করবে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, সেটার জন্যই তো এত কিছু, সেটার জন্যই তো এত কিছু। ইনফ্যাক্ট কারণ হলো ভেনেজুয়েলার শুধুমাত্র সবচেয়ে বড় রিজার্ভ তা না, মানে আমাদের অনেকেই এটা জানি না, তেল বললে মিডল ইস্টের কথা মাথায় আসে, এমনকি সৌদি আরবের চাইতে তাদের রিজার্ভ বেশি, অ্যারাউন্ড 20%। কিন্তু তার চাইতে জরুরি একটা ব্যাপার আছে, পৃথিবীতে খনিজ তেলের মধ্যে লাইট অ্যান্ড হেভি আছে। লাইট তেলের পরিমাণ বেশি। লাইট তেলের প্রবলেম হচ্ছে ওখান থেকে ডিজেল, ভিটামিন পাওয়া যায় না, ভিটামিন শরীরে রাখে, ডিজেল পাওয়া যায় না। ভেনেজুয়েলার পুরো তেল হচ্ছে হেভি। পৃথিবীতে কিন্তু ডিজেল একটা বড় সংকট হবে। আপনি বড় বড় যত গাড়ি আছে, যত ইঞ্জিন আছে, সব ডিজেলে চলে।
সো ডিজেল পাওয়া যাবে এদের রিফাইনারিতে, এদের যে খনিজ তেল আছে সেটা থেকে। সুতরাং শুধু তেল না, আমেরিকার রিফাইনারিগুলো চালু রাখা, আমেরিকার ডিজেলের চাহিদা মেটানো। আমেরিকা কিন্তু তেলের স্বয়ংসম্পূর্ণ বলা হচ্ছিল, কারণ তাদের একটা বিশেষ ধরনের তেল আছে, শেল ওয়েল বলে, ওটা মূলত পাথরের মধ্যে থাকে কঠিন অবস্থায়। ওরা এটা ডিসকাশন করে ফেলতে পারে, এবং দেখা গেছে তেলের দাম মোটামুটি বেশি থাকলে এটা তাদের জন্য প্রফিটেবল, তাকে ইম্পোর্ট করতে হয় না, কিন্তু ওখান থেকে ডিজেল হয় না। আচ্ছা, সুতরাং ডিজেল লাগবে, তার রিফাইনারিগুলো বসে থাকবে না হলে। সো ভেনেজুয়েলার তেল তো আছে, ওই ভারী তেল, আবারও বলছি, ভিটামিন খুবই জরুরি জিনিস আমাদের রাস্তার জন্য লাগে, এটাও জরুরি। সময়ের আলো শিরোনাম হচ্ছে তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, উন্নয়ন সহায়তা নিয়ে আলোচনা। চীনের যে কৌশল, একটা বিখ্যাত ওদের টার্মই আছে, চেকবুক ডিপ্লোম্যাসি। চীন চেকবুক ডিপ্লোম্যাসি, গিয়ে চেক বই নিয়ে লিখে টিকে দেয়। সো চীন চাইবে বাংলাদেশের সাথে যতটা সম্ভব এনগেজ করতে। তবে আমি ভবিষ্যৎ সরকারকে আমি সতর্ক করতে চাই দুটো ইস্যুতে। একটা হচ্ছে চীনের প্রকল্প ইনডিসক্রিমিনেটলি নেওয়া যাবে না। চীন অনেক অপ্রয়োজনীয় প্রকল্পে ফান্ডিং করতে চায়, পারেন না পারেন, এরপর আপনি ওকে দিয়ে দেন। আমার একটা জিনিস ইন্টারেস্টিং লেগেছে, তারেক রহমান কিন্তু বলেছেন আমরা মেগা প্রজেক্ট নিয়ে এত মাথা ঘামাবো না, রেদার আমরা সার্ভিসের দিকে চিন্তা করবো। সো ইটস এ গুড সাইন। কিন্তু তারপর সরকারে চলে আসার পর নানান রকম লবি গ্রুপ তৈরি হয়। সুতরাং তাদের এটা সতর্ক থাকতে হবে, অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া যাবে না। আরেকটা জরুরি জিনিস আছে দুটোর মধ্যে, আর সেকেন্ডটা হচ্ছে চায়নার সাথে আপনি কতটুকু সম্পর্ক রাখবেন। অন্তত ট্রাম্পের এই যুগে, ট্রাম্পের যুগ না, ভবিষ্যতে যদি মানে ডেমোক্রেটরাও পাওয়ারে আসে, চায়নার সাথে ফাইট ইন্টেন্সিফাইড হবে। তো চায়নার সাথে কতটুকু সম্পর্ক আসলে ব্যালেন্সের মধ্যে রাখা যাবে এটা দেখতে হবে। চায়নার সাথে যথেষ্ট বেশি সম্পর্ক যদি তৈরি হয়ে যায়, এটা পটেনশিয়াল রিস্ক আছে, আপনি অন্য দিক থেকে রিটালিয়েশনের শিকার হবেন। এবং ট্রাম্প তো সেকেন্ড নেয় না, উনি মোদি সম্পর্কে বলছেন যে মোদি ভালো লোক, কিন্তু তার আমাকে খুশি করা উচিত ছিল, যাকে সে বন্ধু টন্ধু বলে, ও তাকেও ছাড়ে নাই। তো মোদির কিন্তু মুখ কাটা গেছে, নাক কাটা গেছে ভারতে, কারণ সে তো তার মেয়েরা দোস্ত টোস্ত বলতেন, কিন্তু এত টাফ কথা ট্রাম্প তাকে দিয়েও বলে, তুমি খালি তোমার লাভ বুঝো, তাহলে তো ব্যবসা হবে না, সরাসরি বলছেন। সুতরাং বাংলাদেশকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সতর্কতার মধ্য দিয়েই আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাই। অনেক অনেক ধন্যবাদ জাহেদ আপনাকে। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, শুভরাত্রি।